আমি মনোবিদ ও শিক্ষিকা পুষ্পিতা মুখার্জি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব বলে। আজকে আমাদের টপিক হলো স্মৃতিশক্তি ভালো রাখার বা উন্নত করার কিছু কৌশল। আমরা সবাই জানি যে এখন পরীক্ষার মরশুম চলছে, তো আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট বলে যে দিদি, পরীক্ষার পড়া মনে রাখতে পারি না বা ভুলে যাই, এতবার করে পড়ি তাও ভুলে যাই। তো সেই হিসেবে কিছু টেকনিক আমি আজকে আলোচনা করব যাতে যারা আমরা পড়ুয়া আছি, পড়াশোনা করছি, তাদের কিছু উপকারে লাগতে পারে। প্রথমেই যে কথাটা বলার সেটা হচ্ছে আমাদের মেমোরিকে আমরা মেমোরি শুরু হচ্ছে যে অংশটা দিয়ে, সেটা হচ্ছে লার্নিং, অর্থাৎ শেখা। আমরা কিভাবে শিখছি, কী পরিমাণে শিখছি, তার উপর কিন্তু নির্ভর করছে যে শিক্ষাটা কতটা সংরক্ষিত হচ্ছে এবং কত দিন অবধি সেটা আমাদের মনে থাকছে, সংরক্ষিত থাকছে। এখন আমরা যে সমস্ত সেন্সরি চ্যানেল দিয়ে আমাদের ইনফরমেশনগুলো আসছে, যেমন আমরা যখন কিছু দেখছি তখন আমাদের চোখ দিয়ে আমরা দেখছি, বা শুনছি যখন কান দিয়ে শুনছি, এই সেন্সরি রেজিস্টারগুলোর ইটসেলফ কিছু ক্যাপাসিটি থাকে ইনফরমেশনগুলোকে স্টোর করা। সেটাকে আমরা বলছি শর্ট টার্ম মেমোরি। এখন এই শর্ট টার্ম মেমোরির যে ইনফরমেশনগুলো, সেগুলো যখন আমরা আরেকটু বেশি অ্যাটেনশন দিচ্ছি বা বারবার রিহার্স করছি, তখন সেই ইনফরমেশনটা চলে যাচ্ছে লং টার্ম মেমোরি। তার মানে একটা জিনিসকে, একটা বিষয়কে বা কোনো ইনফরমেশনকে যদি কিছুদিন অবধি বা বহুদিন অবধি মনে রাখতে হয়, তাহলে সেটা অবশ্যই করে লং টার্ম মেমোরিতে পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যেটা হয় যে সারা বছর আমরা যদি সঠিকভাবে পড়াশোনা না করি, পরীক্ষার আগে আমাদের অনেকটা অংশ বাকি থেকে যাচ্ছে। এর ফলে আমরা কি করছি, সেই স্বল্প সময়ে আমরা অধিক জিনিস পড়ার চেষ্টা করছি, আমাদের অধিক পরিমাণে ইনফরমেশন আমাদের মধ্যে আসছে, সেন্সারি রেজিস্টারে আসছে। কিন্তু আমাদের সেন্সারি রেজিস্টারের একটা ক্যাপাসিটি আছে, যে কোনো সিস্টেমের ক্যাপাসিটি আছে। অ্যাটেনশনের যেমন একটা ক্যাপাসিটি আছে, মেমোরি সিস্টেমেরও ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটির বেশি ইনফরমেশন যদি আমরা দিতে থাকি, তখন সেটা কী হয়, পুরনো ইনফরমেশনগুলো লস হতে থাকে বা সিস্টেম থেকে বেরিয়ে যেতে থাকে। সেন্সারি রেজিস্টারে আমরা খুব সীমিত পরিমাণে ইনফরমেশন স্টোর করতে পারি। এখন যেহেতু অল্প সময়ে আমরা অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি এবং সেই ইনফরমেশনগুলো আমরা রিহার্সাল করছি না বা বারবার করে রিভাইজ করছি না, শুধু ইনফরমেশন দিয়েই যাচ্ছি, এর ফলে যেটা হচ্ছে, শর্ট টার্ম মেমোরির যে ক্যাপাসিটি সেটা এক্সিড করে যাচ্ছে এবং সেই ইনফরমেশনটা আমরা ভুলে যাচ্ছি, কারণ সেটা লং টার্ম মেমোরিতে যেতে পারছে না। তাই প্রথম যে টিপসটা আমি দেবো, প্রথম যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে যে যদি অল্প সময় বাকি থাকে পরীক্ষা এবং একাধিক বিষয় বাকি থাকে, তাহলে সব বিষয়টাকে ওই অল্প সময় কভার করতে যাওয়ার চেষ্টা না করে কিছু সিলেক্টিভ জিনিস বেছে নিয়ে, যেটা বেশি ইম্পর্ট্যান্ট বা যেটা আরও দরকার, সেটা যদি আমি বেছে নিয়ে সেই অংশটাই শুধু পড়ি বা সেই ইনফরমেশনটাই যদি শুধু নিই এবং সেটা বারবার রিহার্সাল করি, তাহলে কি হবে, শর্ট টার্ম মেমোরি থেকে সেটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হতে পারবে এবং সেটা আমাদের মনে থাকবে। তাই এক্সেসিভ ইনফরমেশান অতি অল্প পিরিয়ডে, অল্প সময়ে আমরা আমাদের সিস্টেমকে দেব না। সারা বছর ধরে অল্প অল্প করে পড়াশোনা করব এবং সেটা বারে বারে আমরা রিভাইজ করব, রিকল করার চেষ্টা করব। রিকল জিনিসটা
মেমোরি সিস্টেমকে অনেকটা ফ্যাসিলিটেট করে। যত আমরা বেশি রিকল করব তত সেটা কিন্তু লং টার্ম মেমোরিতে স্থায়ীভাবে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সুতরাং আমরা যেটা করতে পারি, সারা বছর ধরে অল্প অল্প ইনফরমেশান পড়ে এবং সিস্টেমেটিক্যালি পড়ে সেটা আমরা বারবার রিহার্সাল করে আমরা লং টার্ম মেমোরিতে নিয়ে যাব, রাদার দ্যান আমরা শেষ মুহূর্তে অতিরিক্ত ইনফরমেশান পড়ে সেটাকে মনে করার চেষ্টা করলে সেটা কিন্তু আমরা ভুলে যাব। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, যে যখন আমরা কোনো একটা কিছু পড়ছি, সেই ফর এক্সাম্পল আমি একটা হিস্ট্রি কোয়েশ্চেন আনসার মুখস্থ করছি, সেটা মুখস্থ করার পরে কোনো সময় গ্যাপ না দিয়ে, কোনো টাইমের সঙ্গে সঙ্গে টাইম গ্যাপ না দিয়ে সঙ্গে সঙ্গে আমি আর একটা বিষয় পড়ছি। ধরা যাক আমি একটা বাংলার প্রশ্নের উত্তর মুখস্থ করছি। এবার দুটো নতুন জিনিস আমি মুখস্থ করলাম এবং মধ্যিখানে কোনো সময় গ্যাপ দিলাম না। এর ফলে যেটা হয়, দুটো জিনিস হতে পারে। একটাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, একটাকে আমরা বলি রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। প্রথমটির ক্ষেত্রে অর্থাৎ প্রোঅ্যাক্টিভ ইনহিবিশনে যেটা হয়, প্রথম অংশটি দ্বিতীয় অংশটি দুটো অংশ পড়ার ফলে প্রথম অংশটি কী করছে, দ্বিতীয় অংশটির কিছু পরিমাণে আমাদের ভুলিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রথমে আমি হিস্ট্রি পড়েছিলাম, তারপরে আমি বাংলা পড়েছিলাম। বাংলা পড়ার পর আমি যদি বাংলাটাকে রিকল করার চেষ্টা করি, তখন দেখব তার কিছু অংশ আমি ভুলে যাচ্ছি বা আমার মনে পড়ছে না। এক্ষেত্রে প্রথম বিষয়টি দ্বিতীয় বিষয়টিকে ভুলিয়ে দিচ্ছে, কারণ অলরেডি সিস্টেমটা ওটা দিয়ে ভর্তি হয়ে রয়েছে, তাই দ্বিতীয় বিষয়টি ঠিকমতো সংরক্ষিত হতে পারছে না। এটাকে আমরা বলছি প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনে যেটা হয় ঠিক অপোজিটটা, অর্থাৎ দ্বিতীয় বিষয়টি প্রথম বিষয়টিকে ভুলিয়ে দিচ্ছে। আমি হিস্ট্রি পড়লাম, সঙ্গে সঙ্গে আমি বাংলা পড়লাম, তারপরে যদি আমি হিস্ট্রিটা রিকল করতে যাই, দেখব আমি হিস্ট্রির অংশবিশেষ ভুলে গেছি। সেক্ষেত্রে কি করছে, বাংলাটা প্রথম বিষয়টির অর্থাৎ হিস্ট্রির অংশবিশেষ আমাকে ভুলিয়ে দিচ্ছে। সুতরাং পড়ার যখন আমরা টাইম টেবিল সেট করব, তখন এটা মাথায় রাখতে হবে যে দুটো বিষয় পড়ার মাঝে যেন আমার সময়ের বিরতি থাকে এবং সেই সময়ের বিরতিতে আমাকে কিন্তু কিছুটা রিল্যাক্স থাকতে হবে। অর্থাৎ সময় বিরতি নিয়ে আমি আরও একটা অন্য কাজে ইনভলভ হয়ে গেলাম, যেখানে আমার ব্রেন খুব অ্যাক্টিভ থাকবে বা আমাকে খুব কনসেন্ট্রেশন দিয়ে কোনো কাজ করতে হবে, তাহলে কিন্তু আমার রেস্ট হবে না। মধ্যিখানে একটা রেস্টিং পিরিয়ড নিতে হবে। তারপর আমাকে প্রথম জিনিসটাকে রিকল করতে হবে এবং দেখতে হবে যে আমার সব বিষয়টা মনে আছে কি না। যদি না থাকে তাহলে সেটা আবার আমাকে রিভাইজ করতে হবে। তারপর আমি সেকেন্ড বিষয়ে যাব। যে কোনো সময় আমরা যখন টাইম টেবিল সেট করব, একটা বিষয় শেখার পর কিছুটা রেস্টিং টাইম দেব, তারপর সেই বিষয়টাকেই আবার রিকল করব। যদি আমার ভালো করে মনে না পড়ে সেটাকে আবার রিভাইজ করব, তারপরে আমি অন্য বিষয়ে যাব। এটা হচ্ছে সেকেন্ড টিপস। থার্ড আমি যেটা বলবো, যে অনেক সময় আমরা বলি যে রাত্রি জেগে পড়ছিস কেন, বা ভোরবেলা কেন উঠছিস না, বা পড়ার সময় নিয়ে আমরা অনেক সময় এটা একটা নির্বাচন করে দিই যে এই সময়টা ভালো, এই সময়টা খারাপ। এরকম কোনো সময় আমার মনে হয় না আছে। এটা স্টুডেন্টকে লার্নারকে নিজে দেখতে হবে যে তার গোল্ডেন টাইম কখন। এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম। কেউ ভোরবেলা উঠে পড়লে তার ফ্রেশ এয়ারে, ফ্রেশ মাইন্ডে তার ইনপুটটা ভালো সে পায়, মানে পড়াটা তাড়াতাড়ি তার মনে থাকে, মুখস্থ হয় বা সে কমফোর্টেবল ফিল করে। আবার কেউ রাত জেগে পড়লে তার সেটা ভালো মুখস্থ হয় বা সে ভালো কনসেন্ট্রেট করতে পারে। সেক্ষেত্রে তাকে নিজেকে দেখতে হবে যে কোন সময়টা তার পক্ষে গোল্ডেন টাইম। তবে যখনই পড়ছে, রাত্রে যদি কোনো পড়া পড়ে, তারপরে আমরা কি করি, ঘুমাই। ঘুমানোর সময় কি হয়, আমরা কমপ্লিট একটা রেস্ট পিরিয়ড পাই।
রাত্রে যে কোনো পড়া যদি পরের দিন সকালে উঠে মনে করার চেষ্টা করা হয় তাহলে দেখা যায় যে সেটা হুবহু মনে পড়ে যাচ্ছে। এর একটা সায়েন্টিফিক কারণই হলো যে রাত্রে যেহেতু কমপ্লিট রেস্টে থাকি, বাই ডিফল্ট সেই ইনফরমেশনটা বারবার রিপিট হতে থাকে এবং অন্য কোনো কনসেন্ট্রেশন নিয়ে অন্য কোনো কাজে যেহেতু আমরা ইনভলভ না হই, সেই বিষয়টা সংরক্ষিত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। যার ফলে কি হয়, পরের দিন সকালবেলা যখন আমরা সেটা রিকল করি সেটা আমাদের হুবহু খুব সুন্দরভাবে মনে পড়ে যায়। সেই জন্যই আবার সকালেও যদি আমি কিছু করি, তারপর যদি আমি কোনো রেস্টিং টাইম দিই, যেরকম আগে বললাম, সেরকম করলেও কিন্তু আমার জিনিসটা মনে থাকবে। শুধু আমাকে দেখে নিতে হবে যে কোন সময়টা আমার পক্ষে উপযোগী বা কোন সময়টা আমার ভালো লাগছে, এবং তার সাথে সাথে আমাকে যে একটা চেয়ার টেবিল নিয়ে প্রপারলি বসেই পড়তে হবে এরকম কোনো মানে নেই। কোন জায়গায় আমি কমফোর্টেবল, কোন ঘরে আমি কমফোর্টেবল, কোন সময় আমি কমফোর্টেবল, এই জায়গাগুলো কিন্তু আমাকে নিজের মতন করে বেছে নেওয়া যেতে পারে। নেক্সট আমি যেটা বলবো, কোনো জিনিস আমরা দুভাবে করতে পারি। একটাকে আমরা বলি হোল মেথড, একটাকে আমরা বলি পার্ট মেথড। কিছু মেটেরিয়ালস সম্পূর্ণভাবে একসাথে হোল প্রসেসে পড়লে আমাদের পড়া ভালো হয়। যেমন আমি যদি কোনো একটা চ্যাপ্টার পড়তে শুরু করেই আমি যদি প্রথম লাইনটা দেখেই সেটা মুখস্থ করতে থাকি, সেটার থেকে যদি আমরা চ্যাপ্টারটা পুরো একটা ভালো করে রিডিং করে নিলাম, সেটার মানে বুঝে নিলাম, কি বলতে চাইছে দেখে নিলাম, একটা আমাদের হোল পারসেপশন তৈরি হলো যে হ্যাঁ এই চ্যাপ্টারটাতে এই জিনিসগুলো আছে এবং এই জিনিস আমরা এখান থেকে জানতে চলেছি, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো আমাকে স্ট্রেস দিতে হবে, একটা টোটাল পারসেপশন আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা কী করব, প্যারাগ্রাফ ওয়াইজ বা যে জায়গাটা আমি মনে করছি যে আমার পড়ার দরকার সেটাকে আমি ব্রেক করে পড়লাম। এক্ষেত্রে আমার হোল মেথডটা কিন্তু বেশি প্রয়োজনীয় জিনিসটা মুখস্থ করার ক্ষেত্রে। আবার কিছু জিনিস আছে যেমন কবিতা বা নামতা, সেক্ষেত্রে কি হয়, কবিতা স্ট্যান্ডা অনুযায়ী ব্রেক করে আমরা যদি মুখস্থ করি, অ্যাজ এ হোল যদি অ্যাট এ টাইম আমি পুরো কবিতাটা মুখস্থ করতে যাই, তার থেকে যদি আমি স্ট্যান্ডা ওয়াইজ ব্রেক করে পড়ি তাহলে আমার তাড়াতাড়ি পড়াটা হয়, মুখস্থটা হয়। সেক্ষেত্রে আমার যেটা যে পদ্ধতিটা অবলম্বন করলে ভালো সেটা হচ্ছে পার্ট মেথড। তাহলে সেটা আমাকে দেখে নিতে হবে যে কোন জিনিসটা আমি পার্ট মেথডে পড়ব এবং কোন জিনিসটা আমি হোল মেথডে পড়ব। তাহলে কিন্তু আমার মুখস্থ করা সহজ হবে এবং সেটা আমার বেশিক্ষণ স্থায়ী হবে এবং লং টার্ম মেমোরিতে তাড়াতাড়ি যাবে। নেক্সট পয়েন্ট যেটা বলবো, যে কোনো জিনিস আমরা যদি মানে বুঝে না পড়ি তাহলে সেটা কিন্তু লং টার্ম মেমোরিতে যায় না, সেটা শর্ট টার্ম মেমোরিতেই থাকে। অনেক সময় দেখা গেছে যে পরীক্ষার হলে ঢোকার আগে একটা লাইন আমি বারবার পড়লাম, বুঝতে পারলাম যে এটা হয়তো আসতে পারে, আমার পড়া হয়নি, আমি সেটা বারবার পড়লাম, হয়তো মানে না বুঝেই পড়লাম। তারপর সেটা যখন আমি পরীক্ষা দেখা গেল যে সেই প্রশ্নটাই এসছে, আমি সেই উত্তরটা লিখেও দিলাম, কিন্তু তারপরে আমি সেটা ভুলে গেলাম, কারণ সেইটা সেই সময় শর্ট টার্ম মেমোরিতে ছিল, সেটা সঙ্গে আমাকে আউটপুটটা আমি দিতে পেরেছি, কারণ সঙ্গে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। অনেকক্ষণ পরে যদি রিকল করতে বলা হতো তখন আমি আর বলতে পারতাম। কোনো একটা জিনিস পার্মানেন্টলি লং টার্ম মেমোরিতে যাওয়ার জন্য সেটার মানে বোঝাটা অতি আবশ্যকীয় দরকার। মানে শুধু বোঝা এই কারণে দরকার যাতে আমরা একটা অ্যাসোসিয়েট, একটা অনুষঙ্গ স্থাপন করতে পারি। আমরা যে কোনো জিনিস যত তাড়াতাড়ি অনুষঙ্গ স্থাপন করতে পারি সেটা আমার মনে রাখতে সাহায্য করে। যেমন সেই কারণেই যখন একটি ছোট বাচ্চাকে সে ফর এক্সাম্পল অ্যাপেল শেখানো হচ্ছে, APPLE অ্যাপেল, এটা তার কাছে নতুন ওয়ার্ড, সেটার সাথে সে একটা অ্যাপেলের ছবি দেখছে বা তাকে একটা অ্যাপেল ধরানো হচ্ছে এবং সেটার রং যে লাল সেটা সে দেখছে এবং তার মধ্যেখানে একটা ইমেজ তৈরি হচ্ছে। এই যে একটা ইমেজের সাথে আমরা এটাকে অ্যাসোসিয়েট করছি, অনুষঙ্গ স্থাপন করছি, সেটা কেমন দেখতে, কেমন খেতে, তার রং কী ইত্যাদির সাথে আমি তাকে জুড়ে দিলাম, এর ফলে সেটা আমার মনে রাখতে সহজ হয়। যে কোনো ননসেন্স জিনিস যেটা মিনিংফুল নয় সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি না বা দেরি হয় মনে রাখতে।
আমরা যদি আমাদের পরিচিত কোনো জিনিসের সাথে বা কোনো বিষয়ের সাথে সেটা অ্যাসোসিয়েট করতে পারি তাড়াতাড়ি, তার মানেটা বুঝতে পারি, তখন সেটা আমাদের চট করে মনে থাকে এবং অনেক দিন অবধি মনে থাকে। তাই যে কোনো জিনিস মুখস্থ করার আগে একটা হোল পারসেপশন দরকার, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটার মানে বোঝা দরকার, এবং তারপর সেটা কিন্তু লং টার্ম মেমোরিতে যাবে। নেক্সট যেটা বলবো, যে কোনো জিনিস পড়া সময় আমরা একটা টেকনিক ফলো করি, করলে ভালো হয়। সেটা হচ্ছে SQ3R। এস হচ্ছে সার্ভে, কিউ হচ্ছে কোয়েশ্চেন, 3R, 3টে আর হচ্ছে রিডিং, রিভিউ অ্যান্ড রিসাইট। এই জিনিসগুলো দরকার। যেমন আমরা কোনো একটা জিনিস পড়ছি, যেটা বললাম, সেটা আগে টোটাল একটা সার্ভে করে নেওয়া উচিত যে কী আমরা পড়তে চলেছি বা কী বিষয়। তারপর সেই জিনিসটা নিয়ে নিজের মধ্যে একটু চিন্তা ভাবনা করা, কোয়েশ্চেন করা যে এটা মানে কি তাহলে এটা, বা এখানে কি এটা বলতে চাইছে। একটা জিনিস যখন আমরা মানে বুঝে পড়ছি তখন নিজের মধ্যে থেকে বিভিন্ন প্রশ্ন আসতে বাধ্য। সেই প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করা, নিজের মধ্যে একটু রিফ্লেক্ট করা যে এটা কী বলতে চেয়েছে, বা এটা তাহলে এরম হলে যদি হয় তাহলে কি এটা এরকম হবে। এইভাবে ভেবে ভেবে নিজের মধ্যে সেটাকে রিফ্লেক্ট করা, কোয়েশ্চেন করা, আরও ভালোভাবে নিজে বোঝার চেষ্টা করা। সেটার জন্য কি দরকার? রিডিং, ভালোভাবে জিনিসটাকে বারবার পড়া। এবং এখানে আমরা একটা টেকনিক ফলো করি, 20% রিডিং হলে 80% রিসাইট। অর্থাৎ সেটাকে বারবার আমরা বলতে হবে, রিকল করতে হবে, নিজের মনের মধ্যে বলতে হবে, রিভাইজ করতে হবে এবং রিসাইট করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করি, পরপর টেকনিক্যালি ফলো করি, তাহলে সেই জিনিসটা আমাদের মনে সংরক্ষিত হয় তাড়াতাড়ি এবং সেটা কিন্তু স্থায়ী হয় বহুদিন অবধি। সুতরাং এই টেকনিকটা অনুযায়ী আমাদেরকে পড়া উচিত। এবার হচ্ছে অনেক সময় এই প্রশ্নটাও আসে যে আমি কনসেন্ট্রেট করতে পারি না বা বেশিক্ষণ ধরে পড়তে পারি না। এখন ব্যাপারটা হচ্ছে যে মনে রাখতে গেলে যে আমাকে অ্যাট এ টাইম অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে হবে বা পড়েই যেতে হবে, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে অ্যাটেনশনের একটা স্প্যান আছে। আমাদের অ্যাটেনশনের স্প্যানটা আমাদেরকে দেখতে হবে যে আমরা কতক্ষণ অবধি অ্যাট এ স্ট্রেচ একটা জিনিসে অ্যাটেনশন দিতে পারছি। হতে পারে সেটা 25 মিনিট, হতে পারে সেটা 15 মিনিট। আমাকে সেটা দেখে নিতে হবে যে আমি একটা বই যখন পড়তে বসছি বা একটা চ্যাপ্টার যখন পড়তে বসছি, তখন আমি অ্যাট এ টাইম কতক্ষণ পড়ার পর আমার ডিস্ট্রাকশান হচ্ছে। ডিস্ট্রাকশান মানে মনে হতে পারে যে আর ভাল লাগছে না, মনে হতে পারে ঘুম পাচ্ছে, মনে হতে পারে ফোনটা একটু চেক করি, মনে হতে পারে খিদে পেয়েছে বা চারিপাশটা একটু ঘুরে আসি, অনেক কিছু মনে হতে পারে। তখনই বুঝবো যে আমার সেই স্প্যানটা শেষ হয়ে গেছে, এখন আমার ডিস্ট্রাকশান হচ্ছে। আমি সেই পিরিয়ডটা আমি থেমে যাব। সেটা হতে পারে 25 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা। সেটা আমি থেমে যাব। থেমে গিয়ে আমি কি করব, কি জিনিসটা হয়তো ইনকমপ্লিট রইল, হয়তো আমার পড়াটা শেষ হলো না। সেটা থেমে গিয়ে আমি কি করব না, একটু বইটা বন্ধ করে রাখলাম, করে নিজের মধ্যে সেটা ডেলিবারেটলি আমি প্র্যাকটিস করব, কি সেটাকে রিফ্লেক্ট করব, সেটা নিয়ে ভাববো তাহলে আমি এই মেন পয়েন্ট পেলাম, তাহলে এই কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। সেটাকে নিয়েই আরও বেশি রিফ্লেক্ট করব। আরও পড়াটা না এগিয়ে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে আমি সেই জিনিসটাকে নিয়ে আবার রিফ্লেক্ট করব। এতে কি হচ্ছে যে জোর করে আমি পড়াটা এগিয়ে নিয়ে যাচ্ছি না, একটুখানি ব্রেনটা রেস্ট পাচ্ছে। এবং তার সাথে সাথে একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, কোনো জিনিসটা যদি ইনকমপ্লিট থাকে সেই জিনিসটা আমাদের মাথায় বেশিক্ষণ থাকে। একটা জিনিস কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটা আমরা ভুলে যাওয়ার চান্সটা বেশি। একটা জিনিস মাথায় রয়েছে যে এটা ইনকমপ্লিট আছে, তখন সেটা কিন্তু থেকে যাওয়ার চান্সটা বেশি। ওই ইনকমপ্লিট জিনিসটা নিয়ে আমি যদি একটু ছাদে ঘুরতে গেলাম বা আমি একটা অন্য একটু বারান্দা থেকে ঘুরে এলাম, তখন আবার যখন এটা এসে বসছি দেখা যাবে যে সেই ইনকমপ্লিট জিনিসটা বাই ডিফল্ট মাথার মধ্যে
কিন্তু ঘুরছে এবং সেটা ব্রেন মনে করার চেষ্টা করছে এবং সেটা আমার মনে পড়ে যাচ্ছে এবং আমার ডিস্ট্রাকশানটাও হলো না। আমি একটুখানি নিজে থেকেই একটু অন্যদিকে মনটাকে ঘুরিয়ে নিলাম। তারপর আবার এসে সেটাকে আবার রিকল করলাম, দেখলাম, রিসাইট করলাম যে বলতে পারছি কি না। কোনো কোয়ারি হলো সেটা লিখে রাখলাম, আবার সেটাকে কন্টিনিউ করলাম। এই যে 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিট যেটা আমার চাঙ্কিং পিরিয়ড, সেইটাকে আমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব। সেটা হয়তো এখন অ্যাট এ স্ট্রেচ হয়তো 15 মিনিট হচ্ছে, ঠিক আছে। এরপরে যখন আমি নেক্সট টাইম বসবো, চেষ্টা করব যে সেটা বাড়ানো। আচ্ছা, কীভাবে বাড়াবো সেটা হচ্ছে একটা প্রশ্ন। আমরা সবসময় বলি কনসেন্ট্রেট করো, অ্যাটেনশন দাও, কিন্তু কীভাবে কনসেন্ট্রেট করব সেটা কিন্তু আমরা সচরাচর আলোচনা করি না। এটা অনেক টেকনিক আছে, তার মধ্যে একটা টেকনিক সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যে যখনই আমার মধ্যে কোনো ডিস্ট্রাকশান আসছে, মনে হচ্ছে যে হ্যাঁ বন্ধুকে একটা ফোন করতে হবে, বা এই ড্রেসটা কিনতে হবে, বা আমাকে এখানে যেতে হবে, আমি একটা ডায়েরি মেনটেন করতে পারি যেখানে আমি ওইগুলো লিখে রাখছি। আমি সেটা কিন্তু ইগনোর করছি না, সেটা অ্যাটেনশন দিচ্ছি সেদিকে। আমার ডিস্ট্রাকশানটা যেখানে হচ্ছে, যেখান থেকে সেই যেটা আমার মনে হচ্ছে সেদিকে আমি অ্যাটেনশন দিচ্ছি, সেটা আমি লিখে রাখলাম যেটা আমাকে করতে হবে। তারপর এগেইন আমি ব্যাক করছি আমার পড়ার বিষয়। আবার যদি অন্য কিছু মনে হচ্ছে সেখানে আমি অ্যাটেনশন দিচ্ছি, এগেইন আমি ব্যাক করছি আমার পড়ার বিষয়। এই যে আমি অ্যালাউ করছি এবং তারপর ডেলিভারেটলি আবার ফিরে আসছি, এই জিনিসটা কিন্তু আমাকে এই যে প্রেজেন্টে, একদম অ্যাট প্রেজেন্টে আমাকে কনসেন্ট্রেট করতে সাহায্য করছে। আমার অভ্যাসটা আস্তে 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 এইভাবে বাড়ছে। এটা একটা হতে পারে। আর একটা জিনিস আমি বলবো, সমস্ত সকলের ক্ষেত্রেই, শুধুমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, মাইন্ডফুলনেসটা প্র্যাকটিস করা। আমরা মাইন্ডফুলনেস কথাটা বহুবার শুনিও সবসময়। এটা আমরা খুব সিম্পলভাবে বলতে গেলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যাট এ টাইম একটা কাজ করা। অ্যাটেনশনের, যেহেতু আমরা অ্যাটেনশনের পরিধিটা, মনোযোগের পরিধিটা খুব ছোট, আমরা অ্যাট এ টাইম কিন্তু একাধিক জিনিস আমরা অ্যাটেনশনের সেন্টারে আমরা আসতে দিতে পারি না। কিছু জিনিস সেন্টারে থাকে, যেমন এই যে আমি কথা বলছি, এই বিষয়গুলো সেন্টারে রয়েছে। আশেপাশের যে আওয়াজ, যেমন ফ্যানের আওয়াজ বা আশেপাশের আওয়াজ, সেগুলো কিন্তু আমি শুনতে পাচ্ছি, সেটা আমার অ্যাটেনশনের পেরিফেরিতে রয়েছে, পরিধিতে রয়েছে। এখন এই স্প্যান, এই যে সেন্টার, সেই সেন্টারে আমাকে যদি মনোনিবেশ করে থাকতে হয়, তাহলে মাইন্ডফুলনেস যেটা আমি বলছিলাম সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাকে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে এবং স্মৃতিশক্তিকে উন্নত করতেও সাহায্য করবে। সেটা হচ্ছে যে অ্যাট এ টাইম একটা কাজ করা, যেমন, এবং সেটাতে উইথ ফুল কনসেন্ট্রেশন করা। যেমন আমি যখন ফর এক্সাম্পল আমি এক কাপ কফি খাচ্ছি, তাহলে সেই কফিটাই শুধু খাবো, সেটা কেমন টেস্ট সেটা দেখব, সেটা কেমন উষ্ণতা সেটা দেখব, সেটা আমার খেতে কতটা ভালো লাগছে দেখব, একদম সেটার মধ্যেই ডুবে গিয়ে সেটাই এনজয় করব। এটা নয় যে আমি কফি খেতে খেতে মোবাইল দেখছি, বা কফি খেতে খেতে কারোর সাথে গল্প করছি, বা কফি খেতে খেতে আমি টিভি দেখছি। ঠিক সেরকমভাবে আমি যখন একটা গান শুনবো, তখন সেই গানের মধ্যে তার সুর, তার কথা, তার বলার ভঙ্গি, তার এক্সপ্রেশন, সমস্তটার মধ্যে দিয়ে ডুবে গিয়ে পুরো সেটার মধ্যে নিমজ্জিত হয়ে সেটাকে আমি এনজয় করার চেষ্টা করি। যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি বাসে করে, তখন মাথার মধ্যে অনেক চিন্তা আসতে পারে, তখন আমি জানলা দিয়ে পাশে কি কি দোকান আছে দেখছি, তার নামগুলো পড়ার চেষ্টা করছি। এখন ওয়েদারটা কেমন দেখছি, রোদ না বৃষ্টি দেখছি, রাস্তাগুলো নোটিস করছি। মানে অ্যাট প্রেজেন্ট যেটা আমার সামনে এই মুহূর্তে বর্তমান, যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি সেটাতেই কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। হতে পারে আমার মধ্যে অন্য জিনিস মাথার মধ্যে আসছে, সেটা আমি অ্যালাউ করছি, সেটা মনে করছি, কিন্তু আবার আমি সেখানে ফিরে যাচ্ছি। এই যে জায়গাটা, ঠিক যেরকমভাবে বললাম যে আমি যখন একটা বই পড়ছি, তখন হতে পারে আমার একটা জিনিস, অন্য জিনিস মাথায় আসছে, সেটা আমি শুনলাম, শুনে আমি সেটা নোট রেখে দিলাম, আবার আমি ব্যাক করছি এই জিনিসে। এইটা যদি প্র্যাকটিস করা যায়, তাহলে আমার এই চাঙ্কিং পিরিয়ডটা আস্তে আস্তে বাড়ানো যাবে। অ্যাট এ টাইম, অ্যাট এ স্ট্রেচ বসে পড়ার ক্ষমতাটা বাড়বে, এবং সেটা আমার
যখন বারবার রিফ্লেক্ট করছি, নিজের মধ্যে রিসাইট করছি, তখন সেটা অটোমেটিক্যালি লং টার্ম মেমোরিতে চলে যাবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি যদি এটা আমরা অনেক সময় শুনেছি যে নিমোনিক্স তৈরি করা, অর্থাৎ এবং আর একটা জিনিস যে একটা বড় জিনিসকে, মানে আমাদের যেহেতু সিস্টেম বেশি ইনফরমেশান অ্যাট এ টাইম নিতে পারে না, সেটাকে আমরা ছোট ছোট চাঙ্কে ভাগ করে নিতে পারি। যেমন একটা ফোন নাম্বার 10টা ডিজিট, তাহলে আলাদা আলাদা করে 983042 এইভাবে মনে না রেখে আমরা যদি 5টা ডিজিটকে একটা চাঙ্ক বানিয়ে নিই, 98304 12456, তাহলে কি আমার 10টা জায়গায় আমার 2টো চাঙ্কে হয়ে গেল। এইভাবে আমি মনে রাখতে পারি। আর যেটা বললাম নিমোনিক্স, যেটা আমরা সবাই জানি, সেইটা ইউজ করে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ প্রত্যেক কটা 7টা কি 10টা ওয়ার্ড রয়েছে, প্রত্যেক কটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমি দিয়ে একটা শব্দ বানিয়ে নিলাম, সেটাকে আমি মনে রাখলাম। এটা এই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আর একটা জিনিস আমি বলবো যে বোরিং যে জিনিসগুলো আমাদের পড়তে ভালো লাগছে না, সেটার সাথে একটু প্যাশনকে অ্যাড করা। তাহলে কি হয়, যে কোনো জিনিস প্যাশনে হলে বা আমরা মোটিভেট হই সেটা শেখার জন্য। যেমন ধরা যাক যে আমি হিস্ট্রির একটা চ্যাপ্টার পড়ব, কিন্তু সেই আকবর বাবর এত সাল এগুলো আমার ভালো লাগছে না, তখন কি করব, এটা করে দেখতে পারি যে সেই বিষয়টার ওপর আমি অডিও ভিজুয়াল একটা মুভি দেখলাম বা অডিও ভিজুয়াল একটা কিছু দেখলাম ইউটিউবে বা যে কোনো জায়গায়, যেটা আমাকে ওই সময়টাকে এক্সপ্লেন করছে। তার ফলে কী হলো, আমার একটা ইন্টারেস্ট তৈরি হলো। বা আমি ম্যাপটা দেখলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় রাজ্য বিস্তার হয়েছে, সেটা আমি দেখলাম, একটা আইডিয়া হলো, একটা হোল পারসেপশনও হলো। বা অডিও ভিজুয়াল একটা জিনিস যখন আমার চোখের সামনে আসে, সেটা মোর অ্যাট্রাকটিভ দ্যান হচ্ছে শুধু রিডিং পড়ার থেকে। তো সেইভাবে আমরা একটা ভালো লাগার জায়গা তৈরি করতে পারি। বা এমন কারোর সাথে বসে পড়তে পারি যে আমার পছন্দের মানুষ, তার সাথে আলোচনা করে জিনিসটা পড়তে পারি। এইভাবে জিনিসটাকে, যেটা আমার ভালো লাগছে না পড়তে বা যেটা বোরিং লাগছে, সেটাকে আমরা কিছুটা ইমোশন তার মধ্যে অ্যাড করতে পারি, যার ফলে কি হয় যে সেটা আমাদের সংরক্ষিত থাকে, তাড়াতাড়ি হয়, সংরক্ষিত থাকেও অনেক। তো এই জায়গাগুলো আমাদের মনে রেখে করতে হবে। এবং সবথেকে প্রয়োজনীয় যেটা, পরীক্ষার আগে অত্যধিকভাবে পড়াশোনা করে বেশি ইনফরমেশান দিলে কিন্তু আমাদের সিস্টেম সেটা নেবে না। বিশেষত আগের দিন রাত জেগে অনেক কিছু পড়াশোনা করলেও কিন্তু ব্রেন সেই মানে অত ক্যাপাসিটি নেই যে সেই ইনফরমেশান, অল্প সময় অত্যধিক ইনফরমেশান নিচ্ছে। তার থেকে কিন্তু ব্রেনকে যত রেস্ট দেওয়া যাবে, আগে যে ইনফরমেশানগুলো পড়া হয়েছে সেগুলো কিন্তু সে তাড়াতাড়ি রিকল করতে পারবে। সুতরাং সারা বছর ধরে সিস্টেমেটিক্যালি এগোনো উচিত। এবং পড়াশোনার সময় এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সহজেই জিনিসগুলো মনে রাখতে পারবো এবং বহুদিন সেটা আমাদের মধ্যে স্থায়ী হয়। আশা করি কিছু পরিমাণে হলেও বোঝাতে পেরেছি। আবার পরের দিন একটা নতুন টপিক নিয়ে আমি উপস্থিত থাকব। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।